আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। বুয়েটের প্রিলি পরীক্ষা দিয়ে আসছো। কিছুদিনের মধ্যে হয়তোবা রেজাল্টও পেয়ে যাবা। তো এখন তোমাদের কাজ হচ্ছে প্রিলির পরে রিটেনের প্রিপারেশন নেওয়া। প্রথমে বলি, যদি দেখো যে প্রিলি পরীক্ষায় তোমার নাম আসে নাই, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যদি প্রিলি পরীক্ষায় নাম না আসে বা প্রিলিতে সিলেক্টেড না হও, খুব বেশি আপসেট হওয়ার কিছু নাই। হ্যাঁ, বুয়েটের মতো বা বুয়েটের কাছাকাছি লেভেলের অনেক ইউনিভার্সিটি আমাদের দেশের মধ্যেই আছে। ভালো ইউনিভার্সিটি আছে। তো পড়াশোনা করলে আসলে সব জায়গা থেকে সব কিছু করা সম্ভব। বুয়েট এমন তোমার একেবারে আহামরি এক্সট্রাঅর্ডিনারি কোনো ইউনিভার্সিটি না। এখানে ধরো দুইটা জিনিস হচ্ছে আমার কাছে এক্সট্রাঅর্ডিনারি মনে হয়েছে। একটা হচ্ছে এখানে তুমি পড়াশোনার জন্য একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট পাবা। সবাই পড়াশোনার মধ্যে, সবাই না, ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনার মধ্যে থাকে, পড়াশোনা নিয়ে সিরিয়াস মানুষের সংখ্যাটা বেশি। এটা হচ্ছে একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে এইখানে ধরো তোমার কোনো হেল্প দরকার, তুমি সিনিয়র বলো বা ব্যাচমেট বলো, সবার কাছ থেকে হেল্প পাবা। এই দুইটা জিনিস বাদে বুয়েটের বাকি সব কিছু বা দেশের ৮-১০টা সাধারণ পাবলিক ইউনিভার্সিটির মতোই। অত আহামরি এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু এখনও আমার নজরে পড়ে নাই। সো বুয়েটের প্রিলিতে যদি নাম না আসে তাহলে একেবারে আপসেট হয়ে যাওয়ার বা ভেঙে পড়ার কিছু নাই। দেশের সকল পাবলিক ইউনিভার্সিটিতেই মোটামুটি সুযোগ সুবিধা আছে। তো এখানে তোমরা পড়াশোনা করতে পারবা। এখন তাহলে যাদের প্রিলি পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে বা কনফিডেন্ট যে আমার প্রিলি হয়ে যাবে, আর প্রিলির রেজাল্টও হয়তো বা খুব বেশি দিন লাগবে না দিতে, রেজাল্টের পরে যখন তোমাদের নাম আসবে প্রিলিতে, তখন তোমাদের কাজ হচ্ছে রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া। এখন রিটেনের জন্য প্রিপারেশন তো আমি মনে করি যে তোমাদের এখন নতুন করে পড়ার তো কিছু নাই, সব কিছু হয়তো বা পড়া শেষ। এখন জাস্ট গুছিয়ে একটা ফাইনাল রিভিশন দিতে হবে এবং এই রিভিশনের পরেই তোমরা এক্সাম হলে বসবা। তো এখন আজকে আমি কথা বলবো তোমাদের এই ফাইনাল রিভিশন অ্যান্ড এই তোমাদের যে বাকি ১৫-২০ দিন আছে পরীক্ষার, এই ১৫-২০ দিনের মধ্যে তোমাদের কিছু অভ্যাসের পরিবর্তন এবং পরীক্ষার হলে তোমাদের স্ট্র্যাটেজিটা কেমন হবে বা কেমন হওয়া উচিত, আমার স্ট্র্যাটেজি কেমন ছিল, সেই সংক্রান্ত কথাবার্তা যদি একটু বলি। প্রথমে আসো, তোমাদের বুয়েটের রিটেন পরীক্ষাটা সম্ভবত ফেব্রুয়ারি ১৩ তারিখে হওয়ার কথা। আমি যদি ভুল না করি ফেব্রুয়ারি ১৩ তারিখে হওয়ার কথা, তোমরা একটু চেক করে নিও। তো মোটামুটি সময় আছে প্রায় ২০ দিনের মতো। ঠিক আছে, আজকে হচ্ছে ২৪ তারিখ, ১৪ তারিখ, ১৩ তারিখে যদি পরীক্ষা হয় তাহলে ২০ দিনের মতো সময় আছে। ২০ দিনের মধ্যে খুব ভালো করে রিভাইজ দেওয়া পসিবল। তিনটা সাবজেক্ট ২০ দিনের মধ্যে খুব ভালো করে রিভাইজ দেওয়া পসিবল। এখন রিভিশনের স্ট্র্যাটেজি, হচ্ছে এক একজনের কাছে এক এক রকম, এবং সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে তোমার নিজের রিভিশনের স্ট্র্যাটেজি যদি তুমি নিজে ঠিক করো। কারণ তোমার কোথায় উইক জোন, কোথায় স্ট্রং জোন, তুমি কি কি পড়ছো পড়ো নাই, সব কিছু কিন্তু একমাত্র তুমিই ভালো জানো। হ্যাঁ, আমার কিন্তু জানা নাই। দ্যাটস ওয়াই নিজের রিভিশন স্ট্র্যাটেজি যদি নিজে ঠিক করতে পারো, এটা হচ্ছে দ্য বেস্ট ওয়ে। বাট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, ভাই আপনি কিভাবে নিজের রিভিশনটা কমপ্লিট করছিলেন? হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সার হিসেবে আমি কিভাবে রিভিশনটা কমপ্লিট করছিলাম সাবজেক্ট বাই সাবজেক্ট, কি কি পড়ছিলাম রিভিশনের সময়, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দেই। প্রথমে আসো ফিজিক্সে। প্রথমে ফিজিক্সে আসো। ফিজিক্সে আমি রিভিশনটা কমপ্লিট করছিলাম ৩টা স্টেপে। ঠিক আছে, ফিজিক্সের আমাদের যে কটা অধ্যায় ছিল প্রত্যেকটা অধ্যায়কে আমি ৩টা স্টেপে কমপ্লিট করতাম। ফার্স্ট স্টেপটা হচ্ছে মেন বই বা মেইন বুক এর মার্কড কোশ্চেনগুলা। মেইন বুকের মার্কড কোশ্চেন বলতে আসলে বোঝায় আমার যে মেইন বইটা ছিল, আমি মূলত ইসাক স্যার এবং প্রামাণিক স্যার এই দুইটা বই ফলো করতাম। তোমরা যে কোনোটা, যেটা তোমরা এতদিন পড়ে আসছো ওইটাই ফলো করবা। তো এই মেন বই আমি যখন একাডেমিকে না, আমি মেইনলি ধরো এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনের উদ্দেশ্যে যখন থেকে পড়া শুরু করি, তখন থেকে যে জিনিসগুলো আমার প্রবলেম বা যে ম্যাথগুলো আমার কাছে একটু এক্সট্রাঅর্ডিনারি মনে হইতো বা একটু কঠিন মনে হইতো বা আসার মতো মনে হইতো, আমি সুন্দর করে ম্যাথগুলো মার্ক করে রাখতাম। ঠিক আছে, এখন যেহেতু আমি রিভিশন পিরিয়ডে চলে আসছি, আমার তো আর পুরো বইটা করার সময় নেই। আমার ওই মার্কড করা কোশ্চেনগুলো আমি করে যাইতাম বা দেখে যাইতাম। এভাবে করে আমি হচ্ছে মেন বইটা রিভাইজ দিছিলাম। খুব বেশি প্রবলেম কিন্তু থাকে না। ধরো প্রত্যেকটা চ্যাপ্টারে ৩টা ৪টা বা ৫টা করে প্রবলেম থাকে, এই ৩টা ৪টা ৫টা করে প্রবলেম দেখে গেলেই তোমার মেন বইয়ের রিভিশন পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি আশা করছি তোমরা মেন বইটা মোটামুটি ভালো করে পড়ে আসছো এবং তোমাদের এই প্রবলেমগুলো তোমরা মার্ক করে রাখছো। ঠিক আছে, এরপরে আসো সিবি অর্থাৎ কনসেপ্ট বুক এবং কোশ্চেন বুক এর মার্কড কোশ্চেন।
তোমাদের যে কোচিং থেকে কনসেপ্ট বুক কোশ্চেন ব্যাংক দেওয়া হয়, কনসেপ্ট বুকের কিছু কোশ্চেন আমি মার্ক করে রাখতাম যখন আমি পড়তাম, যে এই যে মেন বইয়ের মতোই যে জিনিসগুলো আমার কাছে প্রবলেমেটিক মনে হইতো বা একটু কঠিন মনে হইতো, জটিল মনে হইতো, আমি যেগুলো বুঝতাম না বা যেগুলো আমি পারতাম না, ফার্স্ট অ্যাটেম্পটে পারতাম না, আমার সলভ করার জন্য সলিউশনের সহায়তা নেওয়া লাগতো, ওই জিনিসগুলো আমি মার্ক করে রাখতাম। তো এখন আমি যেহেতু রিভিশন পার্টে চলে আসি, আমি জাস্ট ওই মার্ক করা কোশ্চেনগুলাই করে যাব। পুরা বই কিন্তু পড়ার সময় আর আমার নাই, সময় আছে মাত্র 20 দিন, আমাকে 3টা সাবজেক্ট রিভাইজ দিতে হবে, ঠিক আছে? তো আমি কনসেপ্ট বুক কোশ্চেন বুকের মার্ক করা কোশ্চেনগুলো দেখে যাইতাম, করে যাইতাম, যাতে এই কোশ্চেনগুলোতে পরবর্তীতে আমার কোনো ঝামেলা না হয়। এরপরে আসো নোটস। এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছিল ফিজিক্সের ক্ষেত্রে। তোমরা জানো ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু বেসিক জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ভ্যারাইটি অফ সোর্স থেকে অনেকগুলা ম্যাথ, অনেকগুলা বেসিক কিন্তু পড়তে হয়। তোমরা কোচিংয়ে ক্লাস করছো, অনলাইনে ক্লাস করছো, অফলাইনে ক্লাস করছো, ক্লাসে তোমাদের টিচাররা অনেক কিছু পড়াইছেন, তো সব কিছুর একটা কম্বিনেশন। হ্যাঁ, আমিও যদিও কোনো কোচিংয়ে ক্লাস করি নাই, বাট বিভিন্ন সোর্স থেকে আমি এই জিনিসগুলো পাইতাম। ধরো কোনো একটা বই থেকে বা কোনো একটা উইকলির কোশ্চেন থেকে যে জিনিসগুলো আমি পাইতাম, যেগুলো আমার কাছে প্রবলেমেটিক মনে হইতো বা আমি সলভ করতে পারতাম না, ওইগুলো আমি একটা নোটের মধ্যে আমি লিখে রাখতাম সবগুলা। ঠিক আছে, সবগুলা কোশ্চেন আমি একটা নোটের মধ্যে লিখে রাখতাম। ওই নোটটা আমি খুব ভালো করে পড়ে গেছিলাম, এবং ওইখান থেকে 2টা কোশ্চেন আলহামদুলিল্লাহ কমনও পাইছিলাম। তো এই নোটটা ছিল খুবই ভাইটাল। এইভাবে ফিজিক্সের 3টা স্টেপের মাধ্যমে আমি সবগুলা চ্যাপ্টারকে এই 3টা স্টেপের মধ্যে ফালাইতাম, 3টা স্টেপের মধ্যে ফালাইয়া ওই চ্যাপ্টারগুলা আমি রিভাইজ করে ফেলতাম। এরপরে কেমিস্ট্রিতে আসো। কেমিস্ট্রির ক্ষেত্রে যে জিনিসটা হয়তো, প্রথমে তো মেন বইটা পড়তে হবে কেমিস্ট্রির মেন বই পড়ার তো একদম বিকল্প নাই। এখন পুরা বই পড়ার তো আর সময় নেই, তাই না? তো পুরা বই পড়ার যেহেতু সময় নাই, আমি আশা করি তোমরা মেন বইটা আগে পড়ছো। তোমাদের এইচএসসি পরীক্ষার পরে মেন বইটা তো অবশ্যই পড়ার কথা। তো তখন পড়ার সময় তোমরা যে প্রবলেমগুলো ফাইন্ড করছো, ওই প্রবলেমগুলো মার্ক করে রাখার কথা। তো আমি ওইভাবে মার্ক করে রাখতাম, আর মেন বই যে তোমার হাজারি স্যার, গুহ স্যার, এই 2টা বই আমি ফলো করতাম। এর যে ইম্পর্টেন্ট চার্টসগুলো আছে, হ্যাঁ, তোমাদের বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট কিছু ছক আছে, এই ছকগুলো সরাসরি বুয়েটের এক্সামে কিন্তু চলে আসে অনেক সময়। ধরো আমাদের সময় যেটা আসছিল যে খাদ্য সংরক্ষণ হিসেবে কোন কী কী ব্যবহার করা হয়, এ ধরনের মুখস্থ টাইপের কিছু কোশ্চেন কিন্তু কেমিস্ট্রির জন্য বুয়েটে খুবই ইম্পর্টেন্ট। তো ওই ধরনের ইম্পর্টেন্ট যে ছকগুলো আছে বইয়ের মধ্যে, ওইগুলা পড়তে হইতো। আর তোমার যে এক্সেপশন বা ব্যতিক্রমী কিছু কোশ্চেন, ধরো নিয়মের মধ্যে একটা জিনিস হওয়ার কথা কিন্তু নিয়মের বাইরে অন্য একটা কিছু হয়ে গেছে, কেমিস্ট্রিতে তো ব্যতিক্রমের অভাব নাই। তো এই ব্যতিক্রম জিনিসগুলো পড়তে হইতো, আর মেন বইয়ের ইম্পর্টেন্ট ছকগুলো পড়তে হইতো। এই 2টা পড়তাম। আর হচ্ছে তোমার যে কোশ্চেনগুলো আমি মার্ক করে রাখতাম, আবার বলতেছি, যে কোশ্চেনগুলো আমি মার্ক করে রাখতাম, এই কোশ্চেনগুলো আমি পড়তাম মেন বই থেকে। তো এইভাবে মেন বইটা রিভাইজ দিতে কিন্তু খুব বেশি সময় লাগতো না। দেখা গেল যে একটা চ্যাপ্টার বা ধরো একদিনেই আমার পুরো মেন বইটা রিভাইজ দেওয়া পসিবল হইতো, যেহেতু আমি আগে থেকেই আমার প্রবলেমেটিক জিনিসগুলো আমি মার্ক করে রাখতাম। এরপর আসো কনসেপ্ট বুক এবং কোশ্চেন ব্যাংক। দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে কোশ্চেন ব্যাংকের আসলে গুরুত্ব অপরিসীম। কোশ্চেন ব্যাংক থেকেই মোটামুটি 80 to 90% তোমার কেমিস্ট্রির কোশ্চেন চলে আসে ইউজুয়ালি। যদি ব্যতিক্রম কিছু আসে, এটা তো কারো করার কিছু থাকবে না। কেমিস্ট্রি কোশ্চেন বুয়েটে জেনারেলি ইজি হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই কোশ্চেন তুলে দেয়। তো ওই প্রেক্ষাপটে কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে পড়া ইম্পর্টেন্ট। কোশ্চেন ব্যাংকটা আগে হয়তো বা তোমরা পড়ছো, তোমাদের প্রবলেমেটিক জিনিসগুলো তোমরা মার্ক করে রাখছো, ওই মার্ক করা জিনিসগুলো আবার পড়ে যাবা, পারলে পুরো কোশ্চেন ব্যাংকটা একবার রিভাইজ দিয়ে যাবা। আর কনসেপ্ট বুক তো এখন পুরাটা পড়ার সময় নাই, তোমরা যে কনসেপ্ট গেইন করছো ওইখান থেকে যে প্রবলেমগুলো তোমরা ফাইন্ড আউট করে রাখছো, ওইগুলো পড়তে পারো। দেন আসো অর্গ্যানিকের জন্য আমি কি করছিলাম। কেমিস্ট্রি অর্গ্যানিক তো একটা বড় পার্ট। এই অর্গ্যানিকের জন্য আমি একটা বই ফলো করছিলাম, সেটা হচ্ছে অনলি গুহ স্যারের বইটা। অর্গানিকের জন্য আমার হাজারি স্যারের বইটা একটু কমপ্লিকেটেড মনে হইতো, গোছানো মনে হইতো না, দ্যাটস ওয়াই আমি গুহ স্যারের বইটা পড়ছিলাম। আমি একাডেমিক থেকেই গুহ স্যারের বই পড়তাম অর্গানিকের জন্য, দ্যাটস ওয়াই আমি অ্যাডমিশনে এসে ওইটাই কন্টিনিউ করি। এবং অর্গ্যানিকের জন্য উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে না, ওই কনসেপ্ট বুকটা পড়তাম, ওর মধ্যে ভালো করে গুছিয়ে ইয়াগুলা দেওয়া থাকে আমার মনে হইতো। তো অর্গানিকের জন্য এই 2টা জিনিস আমি পড়তাম। তো পরীক্ষার আগে অর্গানিকের জন্য এই 2টা জিনিস আমি পড়ে গেছিলাম, গুহ স্যারের বইটা এবং কনসেপ্ট বুকটা। আর কোশ্চেন ব্যাংক তো আছেই, ওইটার কথা তো আর বলতে হয় না। আর
তোমার এই যে নোটস, এখানেও নোটসের একটা পার্ট আছে। কেমিস্ট্রির নোটস আসলে খুব বেশি ছিল না, কেমিস্ট্রির সোর্স তো এত ভ্যারাইটি সোর্স হয় না যেমনটা ফিজিক্সের হয়। কেমিস্ট্রি সোর্স হচ্ছে আমার ওই মেন বইই ছিল আর কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক। তো এইগুলাই যেহেতু আমি পড়তাম, কেমিস্ট্রির নোট খুব বেশি ছিল না, যা ছিল অল্প কিছু, ওইটাই আমি পড়ে গেছিলাম। এবার আসো ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের জন্য মেন বই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। ম্যাথের চেয়ে মেন বইয়ের চেয়ে বড় কোনো হাতিয়ার নাই। মেন বইটা আমি ফলো করতাম হচ্ছে অ্যাডমিশনে মেনলি কেতাব স্যারের বইটা ফলো করতাম, যেহেতু কেতাব স্যারের বইতে একটু আনইউজুয়াল টাইপের বা একটু কঠিন কঠিন ম্যাথ দেওয়া থাকে। তোমরা জানো এটা, এতদিন যেহেতু পড়াশোনা করে আসছো জানার কথা। এখন পুরা কেতাব স্যারের বই করার তো আর আমার সময় নেই, সময় আছে মাত্র 20 দিন। তো একই ফর্মুলা, ওই যে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যে প্রবলেমগুলো আমি ধরো এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনের আগ পর্যন্ত, এই যে এই সময়ের আগ পর্যন্ত যে মার্ক করে রাখতাম, মার্ক করা প্রবলেমগুলো, সেই মার্ক করা প্রবলেমগুলো পড়তাম। আর এই যে দেখো একটা কথা এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ম্যাথের ক্ষেত্রে কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে। ধরো কিছু কিছু ম্যাথ আছে না, যে কত সালে আসছে, এটা এটা লিখতে লিখতেই 2 লাইন পার হয়ে গেছে, অনেকবার আসছে, 5 বার 7 বার করে আসছে বোর্ডে। ওই ম্যাথগুলো আমি করে যাইতাম, ওই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক, অ্যাট দ্য সেম ওয়ে যেভাবে ফিজিক্স আর কেমিস্ট্রি কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক করতাম, ওইভাবেই করতাম মার্ক করা ম্যাথগুলা। তো ম্যাথের জন্য আরেকটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে আমি জয়কলির বুয়েট গণিত, এই বইটা ফলো করছিলাম। আমার কাছে কেন জানি বইটা ভালোই মনে হইতো। এই বই থেকে কিছু ম্যাথ করা হয়েছিল। আর বাকি ম্যাথের জন্য আমার ফিজিক্সের মতো একটা নোট ছিল, বিভিন্ন সোর্স থেকে বা ধরো কোনো একটা উইকলির কোশ্চেন থেকে বা যে কোনো কোথাও থেকে আমি যখন কোনো কোশ্চেন পাইতাম যেটা আমি সলভ করতে পারতেছি না বা সলভ করতে আমার সলিউশনের সাহায্য নেওয়া লাগতেছে, ওই কোশ্চেনগুলো আমি খাতার মধ্যে লিখে রাখতাম। ওইটাই আমার একটা নোট হয়ে গেছিলো, ওইটাই আমি বুয়েট এক্সামের আগে খুব ভালো করে পড়ে গেছিলাম। তো এই ছিল হচ্ছে আমার রিভিশন স্ট্র্যাটেজি, কিভাবে আমি রিভাইজ করছিলাম 3টা সাবজেক্টকে। এই হচ্ছে তোমাদের রিভিশন স্ট্র্যাটেজি আমি কীভাবে ফলো করছিলাম। এখন তোমাদের নিজেদের রিভিশন স্ট্র্যাটেজি আসলে তোমাদের নিজেদেরই বানানো উচিত। যা যা তোমাদের পড়া হয়েছে হয় না এটা তোমরাই ভালো জানো, তোমরা নিজেদের মতো করে রিভাইজ দিবা, আমি আমারটা শেয়ার করলাম। এবার আসো, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলা হয়নি। আমার যে এখন যে তোমাদের যে সময়টা আছে, এই সময়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এক্সাম প্র্যাকটিস করা। এই কথাটা বলা হয় নাই। তোমরা রিভাইজ তো করবা 3টা সাবজেক্ট এইভাবে করে, রিভিশন তো দিবা, বাট এক্সাম প্র্যাকটিস করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এক্সাম হলের যে প্রেশার সিচুয়েশন প্লাস এক্সাম হলের যে টাইম ম্যানেজমেন্ট, এই ব্যাপারগুলো যদি ঠিকমতো হ্যান্ডেল করতে পারো, পরীক্ষা তোমার কাছে এমনিতেই ইজি মনে হবে। তো এক্সাম প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম প্র্যাকটিস করতাম হচ্ছে আমি মূলত 2টা উপায়ে, একটা হচ্ছে 3টা উপায়ে সরি। একটা হচ্ছে এক্সাম ব্যাচ, আমি 2টা এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম। একটা হচ্ছে উদ্ভাসের এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম, আর আমি যে টিচারের কাছে একাডেমিকে পড়তাম উনি অ্যাডমিশনের এক্সাম ব্যাচ নিতেন, ওনার কাছেও আমি এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম। 2টা এক্সাম ব্যাচে গিয়ে আমি এক্সাম দিয়ে আসতাম। এভাবে করে আমার এক্সামের কিছু প্র্যাকটিস হইতো। আর আমি বাসায় বসে বসে এক্সামের অনেক বেশি প্র্যাকটিস করতাম। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি ধরো এইভাবে করতাম যে কোশ্চেন ব্যাংক থেকে র্যান্ডমলি পাতা উল্টাইতাম, পাতা উল্টাইলে যে কোশ্চেনটা আসছে ওই কোশ্চেনটার উপর একটা এক্সাম দিতাম। এভাবে র্যান্ডমলি আমি কিছু কোশ্চেনের উপর এক্সাম দিতাম বাসায় বসে বসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর। আর উদ্ভাস একটা মডেল টেস্ট বই দিত আমাদেরকে রিটেনের জন্য, প্রিলির জন্য, 2টার জন্যই। প্রিলিরটা তো আগেই বলছি, রিটেনের জন্য একটা মডেল টেস্ট বই দিত, ওই মডেল টেস্ট বই থেকে আমি বাসায় বসে বসে মডেল টেস্ট দিতাম। এক্সাম প্র্যাকটিস করলে আসলে তোমার এই যে টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসটা ভালো হবে। আরেকটা জিনিস যেটা ভালো হবে সেটা হচ্ছে তোমার প্লেসের যে ব্যাপারটা, যেহেতু তোমরা জানো যে বুয়েটের ভর্তি পরীক্ষায় আসলে জায়গার একটা বিষয় থাকে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই তোমাকে অ্যান্সার করতে হয়। খুব বেশি কম জায়গা থাকে না, আসলে এনাফ জায়গা থাকে, কিন্তু কারো লেখা যদি আননেসেসারি অনেক বড় বড় হয় তার ক্ষেত্রে বিষয়টা অ্যালার্মিং হতে পারে। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো, আমি যেভাবে করতাম। এই যে তোমাদের কোশ্চেনের একটা স্যাম্পল আমি এখানে রেখে দিছি, খুব বেশি ক্লিয়ার না, খোঁজাখুঁজি করছি অনেক বাট ক্লিয়ার ইমেজ পাই নাই। ধরো এরকম একটা কোশ্চেন থাকে, এরকম একটা কোশ্চেন থাকে, তোমার একটা নিচে নির্দিষ্ট জায়গা থাকে, এই জায়গার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হয়। তো এই প্র্যাকটিসটা আসলেই ইম্পর্ট্যান্ট। এই প্র্যাকটিসটা তোমরা করে করতে পারো যে তোমাদের খাতার যে পেজটা আছে এটাকে সমান 3টা ভাগে ভাগ করতে পারো, সমান 3টা ভাগে ভাগ করে ওই একটা পার্টের মধ্যে একটা কোশ্চেনের অ্যান্সার করবে। এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে মোটামুটি প্র্যাকটিস হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, অলমোস্ট 3 মিনিট করে পাবা তোমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করার জন্য। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, 3 মিনিটের মধ্যে 10 মার্কের একটা কোশ্চেন অ্যান্সার করা আসলে খুব বেশি সহজ না, এর জন্য অনেক প্র্যাকটিস লাগবে। এই প্র্যাকটিসটাই করতে হবে তোমাদেরকে বাসায় বসে বসে, ঠিক আছে?
তাহলে এই হচ্ছে তোমাদের রিভিশন স্ট্র্যাটেজি, কোনটা আমি কীভাবে রিভাইজ করতাম, এবং এক্সাম প্র্যাকটিসের যে ব্যাপারটা, অনেক বেশি এক্সাম প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে তোমাদের আসলে মূল রিভিশন। এক্সাম প্র্যাকটিসের মাধ্যমে মূল রিভিশনটা কভার হয়ে যায়। এরপরে আসো তোমাদের কিছু অভ্যাসের পরিবর্তন নিয়ে যদি কথা বলি। প্রথমে যে জিনিসটা হচ্ছে স্লিপ সাইকেল ঠিক করতে হবে। ডোন্ট বি আ নাইট আউল। নাইট আউল কাদেরকে বলে জানো? যারা ধরো গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে, দিনের বেলা ঘুমায়, তাদেরকে বলা হয় নাইট আউল। ঠিক আছে? তো এই নাইট আউল হওয়া যাবে না, একদম না। কারণ তোমরা কিন্তু পরীক্ষা দিবা হচ্ছে, পরীক্ষার সময়টা কিন্তু সকালেই থাকবে, সকাল 9টা 10টা থেকে শুরু করে 12টা 1টা পর্যন্ত, এই সময়টার মধ্যেই তোমরা এক্সাম দিবা। তো যদি এরকম হয়, ধরো বুয়েট পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমার অভ্যাস হচ্ছে তুমি রাতে 3টা 4টা পর্যন্ত পড়াশোনা করো, সকালে 10টা 11টার দিকে ঘুম থেকে উঠো, ওই যদি তুমি এক্সামের দিন হঠাৎ করে ওই দিনই সকাল 6টায় উঠে তুমি এক্সাম দিতে গেছো, তোমার সারাদিন কেমন ফিল হবে? খুব ভালো লাগবে? মোটেই না। তোমার কিন্তু এই কাজটা করে অভ্যাস নাই। তো সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে, এবং এমন অভ্যাস করতে হবে যেন তোমার ওই পার্টিকুলার টাইম পিরিয়ডে, ওই যে সকালে যে টাইমটাতে এক্সাম হয় তোমার 9টা 10টা থেকে 12টা 1টা পর্যন্ত, এই টাইমটা যাতে তোমার এনার্জি লেভেলটা একেবারে পিকে থাকে। ঠিক আছে? তো এই প্র্যাকটিসটা তোমরা করবা হচ্ছে এখন থেকে শুরু করে, রাত্রে 10টা 11টার মধ্যে ঘুমায় যাবা, যত সকালে পারো উঠে যাবে, উঠে ওই সময়টাতে যাতে এনার্জি লেভেলটা পিকে থাকে। আমি অনেককে দেখছি তারা এক্সাম হলে গিয়ে স্ট্রাগল করছে, এবং আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটি রুয়েট কুয়েট চুয়েটের এক্সামে আমি স্ট্রাগল করছি আমার এই বদ অভ্যাসের কারণে। ধরো রাতের বেলা অনেক বেশি পড়াশোনা করতাম, দিনের বেলা ঘুমায় ঘুমায় কাটাইতাম, এনার্জি থাকতো না। ওইটা আমার এক্সাম হলে গিয়েও আমার ওই যে একই জিনিস হয়েছে, ওটা কন্টিনিউ হয়েছে, আমার যেহেতু অভ্যাস হয়ে গেছিলো আমি এটা করতে পারি নাই। বাট বুয়েট পরীক্ষার আগে আলহামদুলিল্লাহ আমি এটা প্র্যাকটিস করে নিয়েছিলাম 10-12 দিনের মতো, 10-12 দিনে একটা টাইম স্পেনে আমি এইভাবে করতাম যে চেষ্টা করতাম রাতে তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার জন্য, পরের দিন যাতে আমার এনার্জিটা ভালো থাকে, পরীক্ষার হলে যাতে মাথা ঠান্ডা থাকে। এই অভ্যাসের পরিবর্তনটা করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা কথা হচ্ছে যে বি কেয়ারফুল অ্যাবাউট ইওর হেলথ। তোমাকে স্বাস্থ্যগত খুবই সচেতন থাকতে হবে এই কয়েকটা সময়। ধরো আল্লাহ না করুক তুমি অসুস্থ হয়ে বিছানায় 4-5 দিন কাটাই দিলা, কোনো পড়াশোনা হইলো না, এর দায়টা তো আসলে কেউ নিবে না, তাই না? এখন স্বাস্থ্য সংক্রান্ত সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। বাইরের খাবার দাবার খায়ও না তোমরা, এটা একটু মেনটেন করে চইলো। ধরো বাইরের যে ফুচকা, হাবিজাবি, জিলাপি, দেন তোমার ওই যে পেঁয়াজুর হাবিজাবি যে খাবারগুলো আছে না তেলে ভাজা, এই খাবারগুলো তোমরা একটু অ্যাভয়েড করে চইলো। তাহলে দেখবা যে অর্থাৎ স্বাস্থ্যগত কোনো ঝুঁকি যাতে, এটা তো আসলে আল্লাহ যদি দেয় তাহলে তো করার কিছু নেই, বাট তোমাদেরকে সচেতন থাকতে হবে, এই তো। আরেকটা কথা হচ্ছে ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে তোমাদেরকে আমি বলবো যে এই কয়টা দিন আছে এখন থেকে সামনের বুয়েট পরীক্ষার আগ পর্যন্ত একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের যে অ্যাটেনশন বা আমাদের যে ফোকাস, এর অনেকটা অংশ কিন্তু ওটা হোল্ড করে রাখে। ঠিক আছে? ধরো তুমি একটা ফেসবুক একটা পোস্ট করছো, পড়তে বসছো, 5 মিনিট পর পর তোমার অটো হাতে ফোন চলে আসছে, কে কী রিয়েক্ট করলো বা কে কী কমেন্ট করলো একটু দেখে আসি, একটু ঘুরে আসি। এই জিনিসগুলো কিন্তু হয়। তো আমি বলবো যদি পারো ডিসঅ্যাপিয়ার হয়ে যাও সোশ্যাল মিডিয়া থেকে, সবচেয়ে ভালো। যদি এটা করতে না পারো অন্তত পোস্ট করা বন্ধ করে দাও। এটা কিন্তু হিউম্যান সাইকোলজি। তুমি যখন একটা পোস্ট করবা তুমি বারবার ওই পোস্টের মধ্যে যাবা, কে কী রিয়েক্ট করছে কমেন্ট করছে ওটা কিন্তু দেখতে যাবা। তোমার পড়তে পড়তে অটোমেটিক হাতে ফোন চলে আসবে, তোমার খবরই থাকবে না। তো এই কয়টা দিন একটু টাইম দাও পড়াশোনার পিছনে, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো। এরপরে আসো, এই হচ্ছে কিছু অভ্যাসের পরিবর্তন আর রিভিশন স্ট্র্যাটেজির কথা তো আগেই বললাম। এরপর আসো এক্সাম হল স্ট্র্যাটেজি। এক্সাম হলের স্ট্র্যাটেজি খুব বেশি স্ট্র্যাটেজি কি আছে একদম এরকম না। তোমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে বা ফলো করা উচিত সেগুলো হচ্ছে প্রশ্ন পাবার। আচ্ছা আমি বলি, তোমাদের বুয়েটের যে এক্সাম হয় ওই এক্সাম হলে প্রশ্নটা 10 মিনিট আগেই দিয়ে দেয়, চেক করার জন্য দেয় যে প্রশ্নের প্রত্যেকটা পৃষ্ঠায় ছাপা হয়েছে কিনা, বা কোনো ভুল আছে কিনা ছাপায়, কোথাও ছাপা হয় না এরকম আছে কিনা, বা কিউআর কোডগুলো মিসিং আছে কিনা, এই ধরনের করার জন্য দেয়, 10 মিনিট আগে দিয়ে দেয়। তো পরীক্ষার হলে প্রশ্ন পাবার পর ওই প্রথম 10 মিনিট হচ্ছে অনেকের জন্য ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। ওই প্রথম 10 মিনিট যদি তুমি খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারো, পুরো পরীক্ষাটাই তোমার জন্য সহজ হয়ে যাইতে পারে। প্রথম 10 মিনিটে তুমি কি কি করবা? প্রথম 10 মিনিটে তুমি পুরা প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবা এবং পেন্সিল দিয়ে, আরেকবার বলি পেন্সিল দিয়ে
হালকা করে মার্ক করে রাখবা কোন কোশ্চেনটা তুমি পারবা, কোন কোশ্চেনটা তোমার কমন। হ্যাঁ, কোশ্চেন কিন্তু দেখলেই বোঝা যায় এটা আমার পারার মতো, এটা আমি পারবো না, ঠিক আছে, বা একটু চেষ্টা করতে হবে বা একটু বেগ পেতে হবে পারার জন্য। যে কোশ্চেনগুলো তুমি একবারেই পারবা বা একদম ইজি লাগতেছে তোমার কাছে, ওগুলো তুমি পেন্সিল দিয়ে হালকা করে মার্ক করে যাবা। এবং যখন এক্সাম শুরু করবা, যখন স্টার্ট করবা এই 10 মিনিটে যে কোশ্চেনগুলো দাগাইছো না, 10 মিনিটে যে কোশ্চেনগুলো মার্ক করছো না, এই কোশ্চেনগুলো তুমি আগে কমপ্লিট করবা। স্টার্ট করার পরে 10 মিনিটে যে মার্ক করছো এই মার্কড করা কোশ্চেনগুলা আগে কমপ্লিট করবা। যে কোশ্চেনগুলো তুমি মার্ক করো নাই বা দেখে মনে হয়েছে আমি একবারে পারবো না, ওই কোশ্চেনগুলোতে এই প্রথম রাউন্ডে হাত দেওয়ার দরকারই নেই। ধরো 40টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন তুমি প্রথমবার, ধরো তুমি মার্ক করে রাখছো 25টা কোশ্চেন, ঠিক আছে, 25টা কোশ্চেন তুমি মার্ক করে রাখছো। প্রথম রাউন্ডে তুমি যখন এক্সামটা শুরু করবা, শুরু থেকে সে তোমার এই 25টা কোশ্চেনেরই তুমি অ্যান্সার করার চেষ্টা করবা। ধরো এই 25টার মধ্যে থেকে তুমি 22-23টা পেরে গেছো, তাহলে তোমার কাছে কিন্তু এক্সামটা তখন খুব ইজি হয়ে গেছে। বাকি যে 12 থেকে 15টা কোশ্চেন আছে তার মধ্যে তোমাকে চান্স পাওয়ার জন্য অ্যান্সার করতে হবে 3টা থেকে 4টা কোশ্চেন। বুঝতে পারছো আমার কথা? তাহলে তোমার প্রশ্ন পাওয়ার পর প্রথম কাজ হচ্ছে 10 মিনিটে কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে পেন্সিল দিয়ে মার্ক করে রাখা কোন কোশ্চেনটা তুমি পারো, কোন কোশ্চেনটা তোমার একটু বেগ পেতে হবে বা তোমার 2বার ট্রাই করা লাগতে পারে। যে কোশ্চেনগুলো তুমি একবারেই পারবা বা দেখে মনে হচ্ছে যে আমি একবারেই পারবো, ওই কোশ্চেনগুলো মার্ক করে রাখবা। যখন এক্সামটা শুরু করবা ওই মার্ক করা কোশ্চেনগুলাই তুমি জাস্ট অ্যান্সার করবা, বাকিগুলোতে হাতই দিবা না প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ড শেষ, যে কয়টা কোশ্চেন আমি মার্ক করে রাখছিলাম সবগুলো অ্যান্সার করা শেষ, দেন গিয়ে তুমি যে কোশ্চেনগুলো বাকি আছে ওইগুলো তুমি ট্রাই করো, ঠিক আছে? এবার আসো, প্রথম রাউন্ডে তো মার্ক করা কোশ্চেনগুলো অ্যান্সার করলা, সেকেন্ড রাউন্ডে যেগুলো বাকি আছে ওইগুলোও ট্রাই করলা। ট্রাই করার পরে দেখলাম মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ কোশ্চেন তুমি অ্যান্সার করে ফেলছো। এরপরেও যদি তোমার কাছে 5-10 মিনিট সময় থাকে তখন কি করবা? বসে থাকবা? একদম না, তখন তোমরা পার্শিয়াল মার্কের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো এখন অ্যান্সার করা হয় না ওই কোশ্চেনগুলো হালকা অ্যান্সার করতে পারো। পার্শিয়াল মার্ক আসলে দেয় কি দেয় না এটা নিয়ে ডিবেট আছে বা এটা এখনও ক্লিয়ার না দেয় কি দেয় না, বাট তোমরা যেহেতু সুযোগ আছে তাহলে যাবা না কেন, অবশ্যই পার্শিয়াল মার্কের জন্য ট্রাই করবা। এটা তো বললাম মার্কড বা আইডেন্টিফাইড কোশ্চেন যেটা আছে এটা আগে অ্যান্সার করবা, এটা তো কিছু বলার নাই আর। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে স্কিপ করার মতো যে কোশ্চেনগুলো আছে ওগুলো স্কিপ করে যাবা, ঠিক আছে? স্কিপ করার মতো কোশ্চেন কখন আসবে? স্কিপ করার মতো কোশ্চেন আসবে হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ডে। ফার্স্ট রাউন্ডে যেহেতু তুমি আগেই মার্ক করে রাখছো কোনটা কোনটা আমি পারি, ওইটা তুমি অ্যান্সার করবা। আর প্রথম রাউন্ডেও তোমার স্কিপ করার মতো কোশ্চেন আসতে পারে। ধরো তোমার একটা কোশ্চেন দেখে মনে হয়েছে যেটা আমি পারি, বাট করতে গিয়ে দেখতেছো আমি পারি না, ওইটা কিন্তু ভুলেও ওই কোশ্চেন নিয়ে কিন্তু বসে থাকা যাবে না। যখন দেখতেছো ওই কোশ্চেনটা আমি পারতেছি না, ইমিডিয়েটলি তার পরের কোশ্চেনে শিফট করে যাবা। বসে থাকার কিন্তু সময় নেই, 3 মিনিট করে এক একটা কোশ্চেনের জন্য সময়, ঠিক আছে? স্কিপ করার মতো কিছু কোশ্চেন থাকবে যেগুলো আসলে কেউ পারবে না, ওই ধরনের কোশ্চেন তুমি যদি ট্রাই করতে গিয়ে একদম 10 মিনিট খেয়ে দাও তাহলে কিন্তু তোমার এক্সামের একদম 12টা বেজে যাবে। তাই যে স্কিপ করার মতো যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো স্কিপ করবা। আর মাথা ঠান্ডা রাখবা সব সময়, এগুলো তো কমন কথাবার্তা, মাথা ঠান্ডা রাখবা, বেশি নার্ভাস হওয়া যাবে না, পানি নিয়ে যাবা, এগুলো কমন কথাবার্তা। যে মেইন যে কথাবার্তাগুলো আছে আমি বলে দিলাম। তোমার প্রশ্ন পাওয়ার পর প্রথম 10 মিনিট এটা হচ্ছে একদম ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি সব কিছু মিলে এক্সাম প্রিপারেশন, কিভাবে হচ্ছে তোমরা করতে পারো। আমি কিভাবে তোমার রিভাইজ করছিলাম দেন কিছু অভ্যাসের পরিবর্তন। এখানে স্লিপ সাইকেলের যে কথাটা বলছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর এক্সাম হল স্ট্র্যাটেজি, তো এই তো ছিল মোটামুটি। তো আশা করি ভালো করে সবাই পরীক্ষা দাও, সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবা আমি যেন সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।